নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা বিএনপির সাক্ষাৎকার। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। মেয়ের মধ্যে দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষের আশা ঐকমত্য কমিশনের। প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক হবে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে। গুরুত্ব পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। রাজুকের দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গুলশানে প্লট দখলের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা। শিক্ষার্থী বহিষ্কারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কুয়েট। উপাচার্যের পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। ডাকসু নির্বাচনের টাইমফ্রেম ঘোষণা। চার মাসের মধ্যে ফের বাড়ল সয়াবিনের দাম। লিটারে 14 টাকা বেড়ে বোতলজাত তেল 189 টাকা। খোলা তেলে প্রতি কেজিতে বাড়ল 12 টাকা। বিসিবিতে হঠাৎ অভিযানের দুদক। মুজিব বর্ষ উদযাপনে 19 কোটি টাকার গড়মিল। বিপিএল এর টিকিট সহ ব্যাপক আর্থিক অনিয়মের নথিপত্র। আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে পরীক্ষার্থীরা। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পরীক্ষা পেছানো নিয়ে পরীক্ষার্থীরা ঠিক কি বলছেন এবং তাদের দাবি সম্পর্কে একটু বিস্তারিত আমাদের জানাবেন। যে আমি এখন মিন্টো রোডে আছি, আর এখানে হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে 44, 45, 46 এমনকি এই তিনটি যে বিসিএস পরীক্ষার্থীরা রয়েছেন বা যেই পরীক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছে বলছেন যে তাদের হচ্ছে যে পরীক্ষার যে লিখিত তারপর হচ্ছে ভাইবা এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো হচ্ছে বিলম্ব হচ্ছে বা একটি পদ্ধতিতে যে হওয়ার কথা বা অতি আগে থেকেই যে একটি সময় বা একটি সিদ্ধান্ত মোতাবেক হওয়ার কথা সেই সিদ্ধান্ত অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না, এমনটা কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের বিশেষ করে 44-এর যে শিক্ষার্থীরা বা বিসিএস এর পরীক্ষার্থীরা এখানে এসেছেন তারা হচ্ছে ভাইবা প্রত্যাশী। তারা বলছেন যে আগামী জুনের মধ্যে হচ্ছে তাদের ভাইবার হচ্ছে একটি নির্দিষ্ট টাইম দিতে হবে, সময় বেঁধে দিতে হবে। সেই সাথে আরও যেই অন্যান্য যেই সেশনের যে বিসিএস পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দাবিতেও কিন্তু তারা এখানে অনেক যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে আজ হচ্ছে দুপুর 12টার দিকে হচ্ছে আগারগাঁও হচ্ছে পিএসসি ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে হচ্ছে তারা পিএসসির যে চেয়ারম্যান রয়েছেন, পিএসসি যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে দেখা করার একটি চেষ্টা করেছেন, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন। এরপরে কিন্তু তারা সেখান থেকে উঠে এসে হচ্ছে যমুনা যে প্রধান উপদেষ্টা যে কার্যালয় বরাবর হচ্ছে তারা যাত্রা শুরু করেন। সেখান থেকে হচ্ছে পুলিশি বাধার মুখে হচ্ছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে তারা বাধার মুখে পড়েন। এখানে এসে হচ্ছে পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে হচ্ছে মত বিনিময় হয়। তারা এক পর্যায়ে হচ্ছে 7 সদস্যের একটি তারা যে স্মারকলিপি নিয়ে আসছেন সেই স্মারকলিপি হচ্ছে পুলিশ সদস্যদের মাধ্যমে হচ্ছে প্রধান উপদেষ্টার বরাবর হচ্ছে পৌঁছে দেওয়ার একটি আশ্বাস পুলিশ সদস্যরা দিয়েছে। সেই সাথে হচ্ছে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্যের একটি প্রতিনিধি দল হচ্ছে আগামীকাল প্রধান উপদেষ্টার বরাবর হচ্ছে যাবেন। এই ছিল এই আশ্বাসে কিন্তু তারা এখান থেকে চলে গিয়েছেন। এই ছিল মিন্টো রোড থেকে আমার কাছে সবশেষ। ডিসেম্বরের মধ্যে ভোটের আনুষ্ঠানিক দিনক্ষণ চায় বিএনপি। জনমনে থাকা অনিশ্চয়তা সন্দেহ দূর করতে এমনটাই চাওয়া দলটির। বিএনপি নেতারা বলছেন তারা চান ভোটের প্রস্তুতি শুরু করতে নির্বাচন কমিশনকে যেন স্পষ্ট নির্দেশনা দেয়া হয়। এসব বিষয় সামনে রেখে বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতারা। বৈঠক ফলপ্রসূ না হলে আসতে পারে রাজপথের কর্মসূচি, এমন ইঙ্গিতও দিচ্ছেন তারা। বিস্তারিত ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদনে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় আশ্বস্ত ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে বিভিন্ন মহলের প্রচারণা সেই ভাবনা বদলে দিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি। বৈঠকের পরে নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি, যে কোনো একটি পথ চূড়ান্ত করবে বিএনপি। এখানে জাতীয় স্থায়ী কমিটি হচ্ছে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম।
ওনাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী হয়তো কর্মসূচি আসবে। রাজপথই তো আমাদের একমাত্র বিকল্প, আর তো কোনো বিকল্প নেই, কিন্তু সেটা হবে কারো উপরে চাপ সৃষ্টি করার জন্য বা কাউকে বিরক্ত বা বিব্রত করার জন্য নয়। মানুষের অধিকারের কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত না এবং দীর্ঘস্থায়ীভাবে থাকার জন্য না। আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি, দেখি তার পরবর্তীতে কি হয়। আমাদের অন্যান্য রাজনৈতিক দল, যুগপথের সঙ্গী, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করব। আশা করি সরকার আমাদের বক্তব্য বুঝবেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে বিএনপির এমন কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করলেন এই দুই শীর্ষ নেতা। ভোটাধিকারকে অবজ্ঞা করা হয়েছে গত 16-17 বছর ধরে, সেটার বিপরীতে আমরা আমাদের অধিকারটা একটু জোরে সোরে চাইতে পারবো না? এটাকে সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এইরকম দুই একটি দলের কথাবার্তায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির এই বৈঠক হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, এমনটি জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হওয়া উচিত সংস্কার বিষয়ক প্রথম কাজ। জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক শেষে এসব মন্তব্য করেন তারা। জাতীয় সংসদের এলডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ। 5টি সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশের ওপর এই সংলাপ চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার এলডি ভবনে আসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর 8 সদস্যের প্রতিনিধি দল। আলোচনা শেষে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ঐকমত্য কমিশনের 166-র মধ্যে 100-টির সাথেই তারা একমত। এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ মনে করেন, ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলাপ শেষ হবে। দ্রুত জাতীয় সনদও তৈরি করতে চান তারা। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। বিকেলে রিভলিউশনারি কমিউনিস্ট লীগ অব বাংলাদেশ ও ডেমোক্রেটিক রিভলিউশনারি পার্টির সাথেও বৈঠক করে ঐকমত্য কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 3 দিনের সফরে কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। সফরকালে গুরুত্ব পাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি। সরকারের শীর্ষ কর্মকর্তা সহ তারা মতবিনিময় করবেন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে। সফরটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের রিসিপ্রোকাল বা পাল্টা শুল্ক নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, সেই সময় ঢাকায় আসছেন সেই দেশের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফরে বুধবার আলাদা ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্র বলছে প্রতিনিধি দলটি দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ট্যারিফ ও অর্থনীতির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আমাদের দিক থেকে বড় যেই কনসার্ন থাকবে সেটা হলো এই ট্যারিফ যে বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে সেটা বোঝার ব্যাপার। কারণ রেসিপ্রোকাল ট্যারিফ হলো একটা জিনিস, আবার সারপ্লাস ডেফিসিটকে অঙ্ক করে একটা অঙ্ক বার করা, যেটা বার করা হয়েছে সেটা আরেকটা জিনিস। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলেও ধারণা তার। সরকারের একাধিক ব্যক্তি যেহেতু কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্পও অনেকবার বলেছে, দুটো বিষয় তাদের দিক থেকে আমার মনে হয় তারা এটা আলোচনায় আনবে। একটা কোনো সন্দেহ নেই, মাইনরিটি রাইটসের ব্যাপারটা এটা তারা আনবেই এবং তারা জানতে চাইবে এবং এর অগ্রগতি জানতে চাইবে, এখানে কি পরিবেশ তৈরি করা হচ্ছে এটা একটা বিষয়। আর একটা হলো নির্বাচন, এটা আমেরিকার কাঠামোর মধ্যেই তারা চাইবে যে কবে রোডম্যাপটা কবে কখন হবে। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের এই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ঢাকার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এমন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকায় মামলা হয়েছে রাজুকের সাবেক দুই সহকারী আইন উপদেষ্টার বিরুদ্ধেও। অন্যদিকে রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গুলশান 2-এর 11-র এ এবং 11-র বি এই প্লটে দুটি আবাসন প্রকল্প গড়ে তোলে ইস্টার্ন হাউজিং লিমিটেড। লিজকৃত সম্পত্তি হওয়ায় আইনি জটিলতার কারণে 36টি ফ্ল্যাট বিক্রি আটকে দেয় রাজুক। তবে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব দেখিয়ে 2001 সালে রাজুক থেকে ওই ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন ইস্টার্ন হাউজিংকে। বিনিময়ে ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে উৎকোচ হিসেবে B201 ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ সিদ্দিক। ওই ঘটনায় দীর্ঘ অনুসন্ধানের পর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা হয় ওই ঘটনায় জড়িত রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, দুজন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। 3 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে মঙ্গলবার রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, নিজ পদ ব্যবহার করে পূর্বাচলের কূটনৈতিক এলাকায় অবৈধভাবে 10 কাঠার 2টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শাপলা চত্বরে গণহত্যায় ভূমিকা রাখার অভিযোগ এনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল সহ 2 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজত ইসলাম। এছাড়া 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেক মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর লাশ ভ্যানে রেখে আগুন দেয় পুলিশ সদস্যরা। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এই 3 আসামিকে। আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম
শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। এছাড়া এক ব্যক্তিকে ৪৭ দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে আগামী 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে ৪৭ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য দুটো মামলায়, ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। শাপলা চত্বরে গণহত্যার পক্ষে সহযোগিতার অভিযোগে ৭১ টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার ছেলে ৭১ টিভির এমডি তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে তাদের এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন জানিয়েছে হেফাজতে ইসলাম। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি থেকে দাবি জানানো হয়। একই সাথে তালা খুলে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এদিন কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বুয়েট ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীরা। বলেন, কুয়েটে চলমান ঘটনা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি, তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে কুয়েটে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আবারও উত্তাল কুয়েট ক্যাম্পাস। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় নিজেরাই ভেঙে ফেলেন হোস্টেলের তালা। কুয়েটে হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ভিসির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আমরা ৬ দফা থেকে এক দফা ঘোষণা করছি, এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। অপরদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা এখনই প্রকাশ না করার কথা বলেছেন কুয়েট ভিসি। তিনি হল খুলে সেখানে প্রবেশ করার বিষয়ে সিন্ডিকেটকে অবহিত করবেন বলেও জানান। এইটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে, আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো এবং সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। কুয়েটে চলমান পরিস্থিতি নিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। বুয়েটের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানান, নিরপরাধ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে কুয়েট প্রশাসন। আমরা আমাদের কুয়েটিয়ানের ভাই বোনদের পাশে আছি। অনতিবিলম্বে কুয়েট প্রশাসন কর্তৃক যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে এদেশের ছাত্র সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এদিকে একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটে ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি জানায় তারা। আমরা নিম্নলিখিত ৫ দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর ১, কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি ২, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়। পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এদিকে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। এবার এক কলেজের শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে আরেক কলেজের শিক্ষার্থীরা মারধর করার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাব এলাকা। প্রায় ১ ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। আহত হন দুপক্ষের বেশ কজন শিক্ষার্থী। অভিযোগ আর পাল্টা অভিযোগে আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর স্বনামধন্য ২ কলেজ, ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ১ ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ তাদের দুজনকে মারধর করা হয়েছে। দুজন শিক্ষার্থী এদিকে যাওয়ার সময় ওদেরকে এই যে লগওয়ালা বেসওয়ালা ছিঁড়ে নিছে, তারপর শার্ট ছিঁড়ে ফেলছে। আজকে আবার ওইটাকে কেন্দ্র করে আজকে কেন্দ্র মারছে। কোনো কথাবার্তা নেই, আসলো এসে পকেট ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে মাথায় ঘুষি মারছে কয়েকটা। এদিকে পাল্টা অভিযোগের কথা জানালেন সিটি কলেজের এক শিক্ষার্থী। ওরা আমার আইডি কার্ড ছিঁড়ে নেয়, পকেট ছিঁড়ে নেয় এবং কোনো কারণ ছাড়া আমাকে মারতে থাকে। ওরা কারা আমি ওদেরকে চিনি না, ওরাও আমাকে চিনে না। ঝামেলার ইস্যু আমরা জানি না। আমি কোয়াইট শিওর ওদের মধ্যে, ওখানে 40 জনের মধ্যে 30 জনই জানে না ঝামেলা কেন হচ্ছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে, জানালেন এই পুলিশ কর্মকর্তা। এখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিল উনি কিন্তু আজকে আমাদের সাথে ছিল এবং উনি ট্রাই করতেছিলেন যে ওদেরকে নিবৃত করার জন্য বা ওদিকে যেন না যায়। তো এটা ওদের সাথে যে টিম আছে আরও এই টিমটা একটু বড় হলে ভালো হয়। একজন তো আসলে একসাথে যদি সব টিচার না হলে অধিকাংশ টিচার যদি নামি এবং তারা যদি ছাত্রদের বিরত করার চেষ্টা করে তাহলে আমরা মানে কাজে দিবে। এটা আমরা কাজ করবো। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাটিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আংশিক টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময় ঘোষণা করা হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। গাইবান্ধা 2 সদর আসনে সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, 1 মে থেকে এই এলাকায় বোনের বাসায় আত্মগোপনে ছিলেন সরওয়ার কবির। তাকে গাইবান্ধা পুলিশের কাছে সোপর্দ করা হবে। শাহ সরওয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 24 নির্বাচনে গাইবান্ধা সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। মডেল মেঘনা আলমকে গ্রেফতারে বেআইনি কিছু করা হয়নি দাবি করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেছেন, তাকে যে আইনে গ্রেফতার করা হয়েছে সেটির প্রয়োগও এই দেশে নতুন নয়। মেঘনা আলমের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল বলেও জানান তিনি। এর আগে এই মডেলকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 14 টাকা। বোতলজাত এই ভোজ্য তেলের কিনতে হবে 189 টাকা দরে। খোলা সয়াবিন তেল ও পাম অয়েল লিটারে 12 টাকা বেড়ে নির্ধারণ হয়েছে 169 টাকায়। মিল মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন এই দর ঠিক করেছে সরকার। মঙ্গলবার সচিবালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরও 15 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। প্রায় 51,000-এ পৌঁছেছে মোট প্রাণহানির সংখ্যা। উপত্যকাটি বিপিএলের প্রথম 8টি আসরের আয় 15 কোটি টাকা। অথচ কেবল একাদশ আসরেই অনলাইনের টিকিট বিক্রি হয়েছে প্রায় 13 কোটি টাকার। রয়েছে আর্থিক নয়ছয়ের আরও অভিযোগ। এক কর্মকর্তা জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিসিবির আয়োজনে 19 কোটি টাকার গড়মিল পাওয়া গেছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে তৃতীয় বিভাগ লীগের অনিয়ম দুর্নীতি নিয়ে। এসব সামনে রেখে বিসিবিতে অভিযান চালায় দুদক। মঙ্গলবার ভোর হতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে যেন জমেছিল গুঞ্জনের মেঘ। সকাল গড়াতেই সেই মেঘে দেখা গেল বাজ পড়ার ঝলক। দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি দল আসলেন বিসিবি কার্যালয়ে। চোখে মুখে দৃঢ়তা, হাতে ছিল বিসিবির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ।
তদন্ত দলের ভাষ্য, তৃতীয় বিভাগ লিগে অস্বাভাবিক আবেদন। এক সময় যেখানে মাত্র 2-3টি দল আবেদন করত, এবছর সেই সংখ্যা পেরিয়েছে 60-এ। আবেদন ফিও কমেছে 5 লাখ থেকে 1 লাখে। বিপিএল এ আয় দেখানো হয়েছে 15 কোটি টাকা পুরো 8টি আসরে, কিন্তু একাদশ আসরেই অনলাইনে বিক্রি হয়েছে প্রায় 13 কোটি টাকার টিকিট। আগে কি তাহলে তথ্য গোপন করা হতো? যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরে 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণ। অন্যদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে বরাদ্দ ছিল 15 কোটি টাকা, তবে খরচ দেখানো হয়েছে 25 কোটি, যেখানে প্রকৃতি ব্যয় ছিল 7 কোটি। দাবি তদন্তকারীদের। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি। আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। হঠাৎ বিসিবিতে দুদক, এ ব্যাপারে বিসিবির অবস্থান কি সেটিও স্পষ্ট করলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে এগুলো ওনারা চেয়েছেন, আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে, তবে এই অভিযানে ক্রীড়াঙ্গনে শুরু হলো বড় প্রশ্নের ঝড়। 2 অথবা 3টা টিম এখানে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।